আপনি কি জানেন এক টুকরো লাল চন্দন কাঠের দাম কত হতে পারে? এক টুকরো সাধারণ কাঠের তুলনায় এক টুকরো লাল চন্দন কাঠের দাম কয়েক গুণ বেশি। আল্লু অর্জুনের পুষ্পা সিনেমাটি দেখার পর লাল চন্দনকে নিয়ে আমাদের সবার মনেই একটা কৌতূহল তৈরি হয়েছে। আমরা অনেকেই ভাবি লাল চন্দনে হয়তো সাধারণ সাদা চন্দনের মতোই তীব্র গন্ধ আছে, কিন্তু না, লাল চন্দনের নিজস্ব কোনো সুগন্ধ নেই। তবুও আন্তর্জাতিক আন্ডারওয়ার্ল্ডে এই কাঠের এত চাহিদা কেন? কেন এর দাম সোনার থেকেও বেশি? এই দামের পেছনে লুকিয়ে আছে বিশাল এক ইতিহাস। তো চলুন লাল চন্দন কাঠের সেই অজানা এবং নিষিদ্ধ জগৎ থেকে ঘুরে আসা যাক, যা জানলে আপনিও চমকে যাবেন। এই কাঠ এত মূল্যবান হওয়ার সবচেয়ে প্রধান কারণ হলো এর ভৌগোলিক সীমাবদ্ধতা এবং বেড়ে ওঠার দীর্ঘ সময়কাল। আপনি চাইলেই পৃথিবীর যে কোনো জায়গায় লাল চন্দন লাগিয়ে কোটিপতি হতে পারবেন না, কারণ এই গাছটি প্রাকৃতিকভাবে কেবল ভারতের অন্ধ্রপ্রদেশ পাহাড়েই জন্মায়। অন্য কোনো দেশের মাটিতে এই গাছ লাগালেও কাঠের সেই আসল টকটকে লাল রং কখনোই পাওয়া যায় না। তাছাড়া একটি লাল চন্দন গাছ তৈরি হতে সময় লাগে প্রায় 30 থেকে 50 বছর। একটি সাধারণ গাছ যেখানে কয়েক বছরেই কাঠ দেওয়ার উপযোগী হয়ে ওঠে, সেখানে লাল চন্দনের ভেতরের সেই মূল্যবান গাঢ় লাল অংশ তৈরি হতে প্রজন্মের পর প্রজন্ম সময় পার হয়ে যায়। এ কারণে লাল চন্দন গাছ সোনার থেকেও বেশি দামি। এখন অনেকেই ভাবতে পারেন, যেহেতু লাল চন্দনের কোনো গন্ধ নেই, তবুও কেন এই কাঠ এত দামি? সুগন্ধ না থাকা সত্ত্বেও লাল চন্দনের এত দামের অন্যতম বড় কারণ হলো এর আন্তর্জাতিক চাহিদা এবং হাজার বছরের প্রাচীন ইতিহাস। প্রাচীন চীনের মিং এবং কিং রাজবংশের আমলে এই কাঠ দিয়ে তৈরি আসবাবপত্র তৈরি করত, যা শুধুমাত্র রাজ পরিবারের সদস্যের জন্যই সংরক্ষিত ছিল। কিন্তু সাধারণ মানুষের জন্য এই কাঠ ব্যবহার করা ছিল সম্পূর্ণ বেআইনি। তাই আজও চীনে আভিজাত্যর প্রতীক হিসেবে এই কাঠের ব্যাপক চাহিদা রয়েছে। অন্যদিকে জাপানের ঐতিহ্যবাহী তারের বাদ্যযন্ত্র তৈরিতে লাল চন্দন কাঠ ব্যবহার হতো। এ কারণে লাল চন্দন কাঠ এত দামি। আপনি জানলে অবাক হবেন, সাধারণ যে কোনো কাঠ পানিতে ভাসে, কিন্তু আসল লাল চন্দন এতই ঘন এবং ভারী যে এটি পানিতে দিলেই ডুবে যায়। এছাড়া শক্ত পাথরে ঘষলে টকটকে লাল রঙের দাগ তৈরি হয়, যা দেখে আসল লাল চন্দন কাঠ চেনা যায়। তবে আপনার মনে প্রশ্ন জাগতেই পারে, এতই যখন দাম, তাহলে সাধারণ মানুষ এর চাষ করে কোটিপতি হচ্ছে না কেন? এর প্রধান কারণ হলো ভারতের কড়া আইন। IUCN এর তালিকায় লাল চন্দন একটি বিপন্ন প্রজাতি। তাই কেউ চাইলেই নিজের বাগানে এই গাছ লাগালেও সরকারের অনুমতি ছাড়া তা কাটা বা বিক্রি করতে পারবে না। চাষ থেকে শুরু করে বিক্রি করা পর্যন্ত প্রতিটি ধাপে কঠোর নজরদারি এবং লাইসেন্সের প্রয়োজন হয়, যা সাধারণ মানুষের জন্য প্রায় অসম্ভব একটি ব্যাপার। বর্তমানে আন্তর্জাতিক কালোবাজারে 1 টন আসল লাল চন্দনের দাম কয়েক কোটি টাকা পর্যন্ত হতে পারে, যার কারণে শত বাধা বিপত্তি পেরিয়ে পাহাড়ের গহীন জঙ্গল থেকে রাতের অন্ধকারে জীবনের ঝুঁকি নিয়ে এই কাঠ পাচার করে চোরাকারবারীরা, যার বিনিময়ে পায় তারা কয়েক কোটি টাকা। এত বিশাল অঙ্কের টাকার লোভে পাচারকারীরা যে কোনো রকম ঝুঁকি নিতে প্রস্তুত থাকে সব সময়। তাছাড়া লাল চন্দনের এত দামের আরও একটি কারণ হলো এর অনেক রকম ব্যবহার। প্রাচীন আয়ুর্বেদ শাস্ত্র থেকে শুরু করে আধুনিক চিকিৎসা বিজ্ঞান সবখানেই এই কাঠের ব্যবহার হয়। তাছাড়া চর্মরোগ থেকে শুরু করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি এবং অ্যান্টি-এজিং বা বয়সের ছাপ দূর করতে লাল চন্দনের কোনো বিকল্প নেই। বিশ্বের নামি দামি কসমেটিক্স ব্র্যান্ডগুলো তাদের স্কিন কেয়ার সিরামে এই কাঠের নির্যাস ব্যবহার করে থাকে। লাল চন্দনের এত দামের কারণে এর পেছনে গড়ে উঠেছে এক ভয়ঙ্কর আন্তর্জাতিক পাচারকারী চক্র। অন্ধ্রপ্রদেশের শেষাচলম বনভূমি থেকে এই কাঠ সংগ্রহ করা থেকে শুরু করে চীন বা জাপানের বাজারে পৌঁছানো পর্যন্ত চলে একটি বিশাল অপারেশন। পাচারকারীরা এত পরিমাণে কৌশল অবলম্বন করে যে তারা ট্রাকের ভেতরে গোপন চেম্বার তৈরি করে বা অন্যান্য সাধারণ পণ্যের আড়ালে এই কাঠ লুকিয়ে রাখে। অনেক সময় বনের ভেতরেই কাঠ কেটে ছোট ছোট টুকরো করে ব্যাগে ভরে বাইকে করে পাচার করা হয়, যা সত্যি খুবই ভয়ঙ্কর একটি বিষয়। বিশ্বজুড়ে লাল চন্দনের বেশিরভাগ চাহিদাই আসে চীন থেকে। এই কাঠ এতই শক্ত এবং টেকসই যে কয়েকশো বছর আগে তৈরি আসবাবপত্রও আজও নতুনের মতো উজ্জ্বল রয়েছে। এমনকি এই কাঠ থেকে তৈরি হওয়া এক ধরনের বিশেষ তেল আসবাবপত্রের গায়ে প্রাকৃতিকভাবে পালিশের কাজ করে। চীনের নিলাম কেন্দ্রগুলোতে এক একটি লাল চন্দনের বিছানা কয়েক $1 মিলিয়ন বিক্রি হয়।
আপনি কি জানেন অন্ধ্রপ্রদেশের পাহাড়ে এই গাছ পাহারা দেওয়ার জন্য আলাদা একটি বাহিনী রয়েছে। এদের জীবন কোনো সিনেমার চেয়ে কম নয়। মাইলের পর মাইল দুর্গম পাহাড় আর বিষাক্ত সাপে ভরা জঙ্গলে এরা দিনরাত পাহারা দেয়, কারণ পাচারকারীরা এই পাহাড়ে হানা দেয় মাঝরাতে, যেখানে পুলিশ আর পাচারকারীদের মধ্যে প্রায়ই যুদ্ধ হয়। আগের দিনে পাচারকারীরা শুধু মাথায় করে কাঠ নিয়ে যেত, কিন্তু বর্তমানের পাচারকারীরা ব্যবহার করছে অত্যাধুনিক ড্রোন প্রযুক্তি। তারা ড্রোন উড়িয়ে পাহাড়ের ওপর নজর রাখে যে পুলিশ কোথায় আছে। এমনকি বনের ভেতর দিয়ে কাঠ নিয়ে যাওয়ার জন্য তারা পাহাড়ের গায়ে গোপন সুড়ঙ্গ বা মাটির নিচে ঘর তৈরি করে রেখেছে। এদের নেটওয়ার্ক এতটাই শক্তিশালী যে এক দেশ থেকে আরেক দেশে কাঠ পৌঁছাতে তারা সমুদ্র পথের একদম অজানা রুট ব্যবহার করে থাকে। আপনার মনে প্রশ্ন আসতে পারে, আমি যদি আজ এই লাল চন্দন গাছ লাগাই তবে কি কাল কোটিপতি হতে পারবো? উত্তর হচ্ছে না। লাল চন্দন লাগানো যেমন কঠিন, সেটা রক্ষা করাও তার থেকে বেশি কঠিন। ভারতে লাল চন্দন গাছ কাটার উপর নিষেধাজ্ঞা এতটাই কঠোর যে আপনার নিজের গাছের কাঠ কাটতে গেলেও সরকারের অনুমতি নিতে হবে। আর আপনি যদি অনুমতি ছাড়া গাছ কাটেন তবে আপনাকে সরাসরি স্মাগলার হিসেবে ধরা হবে। এবার আসি অন্য প্রসঙ্গে, যেমন পৃথিবীর আর কোথায় এই গাছ জন্মায়। অনেকেই মনে করেন লাল চন্দন হয়তো শুধু ভারতেই হয়, কিন্তু আপনি জানলে অবাক হবেন অস্ট্রেলিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার কিছু দ্বীপেও এর কাছাকাছি প্রজাতির গাছ দেখা যায়। তবে সেখানে একটি বিশাল কিন্তু আছে। প্রাকৃতিক এবং ভৌগোলিক কারণে অন্ধ্রপ্রদেশের শেষাচলম পাহাড়ের মাটিতে যে বিশেষ খনি উপাদান আছে তা পৃথিবীর আর কোথাও নেই। ফলে অন্য দেশে এই গাছ লাগালেও তার ভেতরের সেই গাঢ় লাল রং এবং পাথরের মতো কঠিন ঘনত্ব তৈরি হয় না। তাই বাণিজ্যিকভাবে আসল লাল চন্দনের আধিপত্য শুধু ভারতেই এর নির্দিষ্ট অঞ্চলের দখলেই রয়েছে। আবার অনেকের মনেই প্রশ্ন জাগে, লাল চন্দন গাছ আসলে কত বড় হয়? লাল চন্দন গাছ কিন্তু খুব বেশি বিশাল এবং বট গাছের মতো চওড়া হয় না। এটি মাঝারি আকৃতির একটি গাছ, যা সাধারণত 8 থেকে 11 মিটার বা প্রায় 25 থেকে 35 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। আল্লু অর্জুনের করা পুষ্পা সিনেমায় লাল চন্দন পাচারের পুরো বিষয়টি তুলে ধরা হয়েছে। সিনেমাটিতে দেখানো হয়েছে কিভাবে অন্ধ্রপ্রদেশের শেষাচলম জঙ্গল থেকে এই মূল্যবান কাঠ কেটে পাচারকারীরা পুলিশের চোখ ফাঁকি দিয়ে কিভাবে সীমান্ত পার করে। একজন সাধারণ দিনমজুর ছেলে থেকে কিভাবে তার বুদ্ধি আর সাহসের জোরে এই বিশাল পাচার সাম্রাজ্যের অধিপতি হয়ে ওঠে, সেটি ছিল এই সিনেমার মূল আকর্ষণ। এই সিনেমার মাধ্যমেই সাধারণ মানুষ জানতে পারে যে লাল চন্দন কাঠ এত দামি হওয়ার মূল কারণ আসলে কি। পুষ্পা সিনেমাটিতে লাল চন্দনকে যেভাবে লাল সোনা হিসেবে চিত্রায়িত করা হয়েছে তা দর্শকের মনে এই কাঠ সম্পর্কে এক বিশাল কৌতূহল তৈরি করেছে। বিশেষ করে ট্রাকের ভেতরে করে দুধের নিচে কাঠ লুকিয়ে রাখা বা পানি স্রোতে কাঠ ভাসিয়ে দেওয়ার মতো পাচার কৌশলগুলো মানুষকে তাক লাগিয়ে দিয়েছে। সিনেমাটিতে লাল চন্দনের আন্তর্জাতিক সিন্ডিকেট এবং এর উচ্চমূল্যর কারণগুলো তুলে ধরার ফলে সাধারণ সাদা চন্দনের বাহিরেও যে এর থেকেও বেশি এবং সুগন্ধহীন এক ধরনের কাঠ আছে তা নিয়ে বিশ্বব্যাপী ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এক কথায় এই সিনেমাটি লাল চন্দনকে কেবল একটি গাছ হিসেবে নয়, বরং আন্ডারওয়ার্ল্ডের সবচেয়ে দামি সম্পদে পরিণত করেছে।